বিগত ২ বছরের মধ্যে ওয়াইটিতে বেশ সম্পর্কের ভাঙন আমরা দেখতে পেয়েছি। সেই ভাঙনগুলো নিয়ে আমাদের রীতিমতন চর্চাও চলেছে। ভাই, ওয়াইটিতে এসে আমরা জানতে পেরেছি যে সম্পর্কের ভাজিপাড়া কীরকম করে করতে হয়, মানে সম্পর্কের একদম মামাসি কীরকম করে করতে হয়, আর অপরদিকে কীভাবে সম্পর্কগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হয়। কিন্তু আজকে একটা নতুন জিনিসের শুভ সূচনা হলো, যেটা দেখে সত্যি না বলে পারলাম না। আমি প্রায় সময় ভিডিওতে বলেছি যে এই যে ওয়াইটি এমন একটা জায়গা না, যেখানে কিনা আমরা ফাঁকা থাকি না, একদমই ফাঁকা থাকি না। যখন MSL-এর বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে দহরম মহরম, এবার আস্তে আস্তে যখন জিনিসের মোড়টা ঘুরছে, এবার আস্তে আস্তে আমরা অন্য কন্টেন্টের দিকে এগোনো শুরু করছি। সেই সময় ধামাকা ফাটিয়ে কি কন্টেন্ট আসলো? মন্দিরার ঘটনাটা, যে ঘটনাটা বিগত এক বছরের কাছাকাছি প্রায়, হ্যাঁ, বেশ ঘাটা পোড়া, বাট খুব বেশি দিন না, বাট হয়েছে ঘাটাঘাটি, চারিদিকে এই নিয়ে রব, সব সময় ভিডিওতে এই নিয়ে আমাদের কন্ট্রোভার্সি সব সময় চলতে থেকেছে। সেখান থেকে ঠিক যখন পুনরায় সোমনাথ আর মন্দিরের মিলটা ঘটে গেল, সেই মিলটা শেষ হলো যেই দিনকে, মানে সেই মিলটা হয়ে এই ঝামেলাটা শেষ হলো যেদিনকে, ঠিক তার পরের দিনকে থেকে শুরু হয়ে গেল বাচ্চার বাবা আর এই গামলার নতুন ঘটনাটা। আর এই আমাদের ওয়াইটের হিস্ট্রিতে এই ঘটনাটা মনে হয় সবচেয়ে লং লাস্টিং একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, যেটা কিনা এখনও অবধি কোনো না কোনোভাবে জিয়ে রেখেছে। কিন্তু জবনিকা পতন মনে হয় এইবার আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এই যে ডিভোর্সটা, যে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, সেই ডিভোর্সের বিষয়ে গামলা একটা বক্তব্য রেখেছে, কিন্তু বাচ্চার বাবা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমার কিছু ভাবাভাবি নেই, যে কথাটা বলে এসেছি স্ট্রেট কাট বলে চলে এসেছি, সেটাই হবে। এবার সেটা কি কথা, সেই কথাটা কিন্তু আমরা এখনও কেউ জানি না, যে এমন কি কথা বাচ্চার বাবা বলে এসেছে যেটাকে বাচ্চার মা মানে গামলা একটা এরকম প্রিটেন্ড করলো আমাদের কাছে যে আমার তো কিছু চাই না, ওরা একটুখানি সময় নিয়েছে, দেখা যাক ওরা কি বলে। সময় নাকি নেয়নি বাচ্চার বাবা, এটা বললো যে আমার কাছে ভাবার কিছু নেই, আমি যেটা বলার আমি স্ট্রেট কাট বলে দিয়ে চলে এসেছি। তাহলে সেটা কি, সেটা দেখা যাক, সময় বলবে সেটা কি। এই সব টানা পোড়েনের মধ্যে থেকে ওয়াইটির পরিবেশটা বেশ, এবার আমার চিন্তায় পড়ে গেছি যে কী হবে। তার মাঝখানে পুনরায় সেই পুরনো টাইমের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুনরায় পরস্পর সহ ক্রিয়েটারদের অ্যাটাক করা শুরু করে, যেটা আমাদের বহু আগে ওয়াইটিতে চলতো। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলোকে আমরা ত্যাগ করে বেরিয়ে এসেছি, যে আমরা কন্ট্রোভার্সি জোনে কাজ করছি, পরস্পরকে অ্যাটাক করে টাইম নষ্ট না করে যেটা আমাদের মেন ফোকাস, সেটা নিয়ে কথা বললে মনে হয় বেটার হয়। হ্যাঁ, আর পড়ে রইল পক্ষ বিপক্ষ, ভাই সেটা তো থাকবেই, সেটা তো কয়েনের এপিট আর ওপিট, সে তো থাকবেই থাকবে। এই হতে হতে হঠাৎ করে পুনরায় আজকে ওয়াইটিতে একটা নতুন সম্পর্কের আবির্ভাব ঘটল, যে সম্পর্কটা নাকি তৈরি করা হয়েছে আমাদের কাছে দেখানো হলো। সেটা কি তোমরা সবাই চেনো, ফারিয়া। হ্যাঁ, ফারিয়া লাইফস্টাইল, মানে এই যে আমাদের মন্দিরার মিষ্টি বনু, হ্যাঁ মিষ্টি বনু কিন্তু বাড়ি থেকে পগার গেছে পালিয়ে গিয়ে সে এখন রীতিমতন সংসারী হয়ে উঠেছে, রীতিমতন বিয়ে থাওয়া করে সে কিন্তু জমিয়ে এখন সংসারী হয়ে উঠেছে, যেখানে আমাদের কাছে সেটা তুলে ধরেছে আজকে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে। হ্যাঁ, অবশ্যই করে স্বামী স্ত্রী বলবো, কারণ আমাদের কাছে যেটা তারা শো করছে সেটাই তো বলতে হবে না। কোনো সম্পর্ককে নোংরা করবো কী করে যেখানে তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মানে ফারিয়ার এই ছেলেটি, যে ছেলেটিকে এখন হাজব্যান্ড আমরা বলে চিনছি, এই ছেলেটি মনে হয় প্রথম দিকে ফারিয়া কিছু শর্টস করেছিল, সেখানে আমি দেখেছিলাম, সঙ্গে ছিল মনে হয় এই ছেলেটি। কারণ ফারিয়াও বললো যে হ্যাঁ একে তোমরা আগে দেখেছো আমার চ্যানেলে। তো অনেক কিছু তারা শেয়ার করলো হঠাৎ করে। আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, ওয়াইটিটা হয়ে গেছে আমাদের আদালত, ওয়াইটিতেই বিচার ব্যবস্থা হচ্ছে, ওয়াইটিতেই সমস্ত কিছু সাক্ষ্য সমস্ত কিছু হচ্ছে। তা এই যখন রেজিস্ট্রি করলো তাহলে তো এই ওয়াইটিকে সাক্ষী হিসাবে রাখা উচিত ছিল। আর তার থেকেও সবচেয়ে বড় কথা, মন্দিরার তো ও খুব কাছের, তাহলে কেন মন্দিরাকে বললো না যে আমার হয়ে সাক্ষী দে? সুয়ের প্রচণ্ড কাছের, সু ওদের বাড়িতে গিয়ে থেকেছে,
ওদের বাড়িতে এসে ও সুয়ের বাড়িতে এসে থেকেছে, প্লাস যখন সুরা ঘুরতে গেল এরকম আমরা দেখেছিলাম এই ওর যে বাচ্চাটাকে পশুটাকে তার কাছে রেখে দিয়ে গেছিল। তাহলে এই যে মানুষগুলোর সাথে তার ভালো সম্পর্ক, তাদের কি এই বিষয়টা নিয়ে ও কিছুই বলেনি? কিছুই কি তারা জানতো না? মানে এত ক্লোজ হওয়া সত্ত্বেও, মানে সুয়ের সাথে তো দরম বরম, মন্দিরের সাথেও একটা ভালো বন্টনের সম্পর্ক, তারপরেও কেন ওর মনে হয়েছে আমাদের চারপাশে কোনো মানুষজন নেই? কেন দিদিদেরকে ও বলেনি? যাদের দিদি পাঠিয়েছে এই যে সুয়ের সাথে ঘোরা টোরা দীঘা যাওয়া, তাহলে দিদিদেরকে কেন জানানো? কেন আজকে বলছে যে আমার পাশটা ফাঁকা? কেউ নেই, কেউ নেই। দেখো আমি একটা কথা বলি, ভালোবাসার মধ্যে কাস্ট ম্যাটার করে না। পরস্পরকে মানুষ যদি ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, ঠিক নিজেরা নিজেদের মতন করে সংসার সুন্দর করে চালিয়ে নিতে পারে, সেখানে আমার কোনো ইয়ে নেই। কিন্তু আমি এটাও মানি যে বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সময় কোনো কিছু হয় না। অ্যাকচুয়ালি কী বলতো না, অনেকেই আমি দেখেছি পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার নিজের রিলেটিভ এক সম্পর্কে বোন হয়, সে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তারপরে তার পরিণতি খুবই করুণ হয়েছিল, মার ধার, ছেলেটি বড্ড চিটিংবাজ ছিল। পুনরায় সেই বোনকে বিয়ে দেওয়া হয়েছে। আমি এগুলো দেখেছি। না, আমি বলবো না যে সব পালিয়ে যাওয়া সম্পর্কগুলো খারাপ হয়, না না, কখনোই না। এরকম অনেক সম্পর্ক আছে যারা সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু কী বলো তো, ওই যে মা বাবাকে কষ্ট দেওয়া বিষয়টা, এই জিনিসটা মানে ভেবে তোমরা বিশ্বাস করবে না, লোকে হাসবে। মানে আমি আমার বাবার প্রতি ভীষণ পরিমাণে খুব মানে দুর্বল, বাবার প্রতি বিশেষ করে। তো এই সুযোগে মানে এই চিন্তা করে এই যে প্রেম যে ব্যাপারটা গদগদ, প্রচুর সেরকম অফার সুযোগ এসেছে, কিন্তু জানি না কেন আমার বাবা রাজি হবে না কোথাও না কোথাও। এটা ভেবে নিয়ে না আমি কোনোদিনও সেই রাস্তায় যেতেই পারিনি। আর পালিয়ে যাওয়া তো অনেক দূর কি বাদ, মানে প্রেম আমার খুব সুযোগ ছিল। ভালো ভালো এরকম অনেক ইয়ে আছে যে আমাকে এসে এরকম বিয়ের প্রপোজাল ডাইরেক্ট এরকম দিয়েছে, কিন্তু আমি কোনোদিনও সেই প্রেম জগতে ঢুকতে পারিনি। প্রেম যে জিনিসটা বেশ গদগদ মাখো মাখো প্রেম, সেই প্রেমটার মধ্যে সত্যিই জড়াতে পারিনি। যার জন্য কিন্তু বাবার কথাটা চিন্তা করেই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আর বাবা যেখানে এক কথায় বিয়ে ঠিক করেছে, সেই এক কথাতে এই আমার এই একটা সম্পর্ক মানে সম্বন্ধ যেটা এসেছিলো বাবা অসুস্থ হওয়ার পরে। প্রথমে যখন বাবা সুস্থ ছিলেন কোনো সম্বন্ধ আসতো আমার বাবা রেগে যেত, মেয়েকে কোনো মতেই এখন বিয়ে দেবো না। কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর এই সম্বন্ধ আসে, সেই একটাতেই আমার এই যে কাজ শেষ, মানে বিয়ে হয়ে যায় আর কি। তো আমি এই বিষয়টাতে যেহেতু নিজে এই বিষয়ে একদম ওয়াকিবহাল না, ভালোবাসার মানুষ পরস্পরকে পাবে এটা তো স্বাভাবিক, কিন্তু এই যে বেরিয়ে গিয়ে মানে পালিয়ে গিয়ে বিয়েটা করা, এটাতে আমার একটু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে দেখো মানুষ মানুষকে ভালোবাসে, তারা যেটা সঠিক মনে করেছে তাদের জীবন তারা করেছে, এইটা আমি অবশ্যই করে বলবো। কিন্তু আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে। আজকে অবশ্যই করে ফারিয়া এসে সবার সামনে এই বিষয়গুলো তুলে ধরলো যে আজকে ওদের আশেপাশে কেউ নেই, সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, উকিলই নাকি সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছে ওদের হয়ে যারা সাক্ষী দিয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট ও যে মানে মন্দিরা বা সুয়ের সাথে একবার কথা বলেছে, সেটাও আমার মনে হয় না যে ওদের সাথে কোনো কথা বলেছে। তো বললে অবশ্যই করে হতো, তারপরে ওরা আসতো না আসতো সেটা আলাদা বিষয়। এবার কথা হচ্ছে এই যে কাস্ট, জাতি, ধর্ম নির্বিশেষে এই যে বিয়ের বন্ধনটা, বিয়ে এমনই একটা জিনিস কপালে লেখা থাকে, যার সাথে যার গটছড়া বাঁধা থাকে, তো তার সাথেই গাঁটছড়া বাঁধা হয়। এবার কথা হচ্ছে আমার একটু প্রশ্ন, মেবি ছেলেটি হিন্দু, বাঙালি ছেলে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে ফারিয়ার সাজখানা আমার ঠিক মনে হলো না। মানে ওদের মধ্যে একটা একরকম সাজের একটা থাকে, আর আমাদের বাঙালিদের মধ্যে সাজের একটা অন্যরকম থাকে। মানে একজন বিবাহিত মহিলার কথা বলছি, মেয়ের কথা বলছি, কিন্তু সেখানে না সেরকম কোনো ঠোস প্রমাণ দিল যে রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রির কোনো সার্টিফিকেট শো করলো, বা এই যে বিয়ের যে লক্ষণ, বিয়ের যে জিনিসটা, যে হাতে শাখা পলা বলো বা কপালে মাথা ভর্তি সিঁদুর বলো, যে জিনিসটা যেটা কিনা আমাদের হিন্দু মতের যে নিয়ম, যেটা দেখো নিয়ম আজকে কোনো বাঙালি মেয়ে যদি মুসলিম পরিবারে যায় বা অন্য কাস্টে যায়, তাদের যে রিচুয়ালস সেটা, কিন্তু এখানে যেহেতু ফারিয়ারা
মুসলিম কাস্ট থেকে বিলং করে, তো ওদের মধ্যে সিঁদুরের চলটা নেই। কিন্তু যখন ও হিন্দুকে বিয়ে করে এসেছে তো অটোমেটিক্যালি ওর মাথা ভর্তি সিঁদুর থাকা উচিত, নতুন বিয়ে হয়েছে বলে কথা, ওর হাতে শাঁখাপালা থাকা উচিত, কিন্তু সেইখানে হাতে চূড়া পড়ে আছে। না, এখন আমাদের বাঙালি মেয়েরাও চূড়ো পড়ে, তিথি তুষারকে তোমরা দেখলে না, বাপরে বাপ, ঘুরতে গেছে হাত ভর্তি চূড়া। এখন চূড়াটা একটা ফ্যাশন, কিন্তু চূড়ার সাথে সাথে মেন আমাদের হিন্দুদের যে জিনিসটা শাঁখাপলা, সেই শাঁখাপলা ওর হাতে দেখতে পেলাম না। সিঁদুর যেটা মেন সেই সিঁদুর চোখে দেখতে পেলাম না। জানি না এই যে বিষয়টা, আজকে ভিউজ সবার দরকার, সবার ভিউজ দরকার। এই যে ফারিয়ার আমি ভিউজ সেকশন চেক করছিলাম, 7,000, 8,000, 9,000, 5,000, 6,000, এই ভিউজের মধ্যে এক লাফে এই কয়েক ঘন্টার মধ্যে 33,500 ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এখন ভিউজের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। এবার মেবি এটা হতে পারে ওই নকশার ওপর ডিজাইনের মতন, এটা আবার দীপ্তিদির ল্যাঙ্গুয়েজ, যে নকশার ওপর ডিজাইনের মতন এরকম কিন্তু বিয়েটাকে হয়তো তারা মহড়া করে অ্যাজ এ প্র্যাঙ্ক আমাদের সাথে চলছে। কিন্তু যদি প্র্যাঙ্ক হয়ে থাকে, আমি বলবো যে দেখো, বিয়ের মতন জিনিস কিন্তু প্র্যাঙ্ক হতে পারে না, ঠিক আছে? আমার এক ক্লোজ দিদিভাই আছে, মেবি তাকে জিজ্ঞাসা করলে হয়তো খবরটা পাওয়া যাবে। যদি আমি সত্যি সত্যি পাই আমি অবশ্যই জানাবো, যদি সত্যি এরকম কিছু ঘটনা ঘটেছে নাকি আদৌ, ভেতর থেকে খবর নিয়ে এসে। না, অ্যাকচুয়ালি না, এটা কী বলো তো, দেখো, বিয়ে থাওয়া করবে, তারা সুখে শান্তিতে থাক, এটা আমরা সবাই আশীর্বাদ করবো, ভালো থাক। কিন্তু কথা হচ্ছে ভিউজ ভাই সবার দরকার। ভিউজের তাড়নায়, হ্যাঁ, নোংরামি আমি এটাকে বলবো না, বিয়ে জিনিসটা, কিন্তু হ্যাঁ, বিয়ের মতন বিষয়টাকে নিয়ে যেন ছেলে খেলাও না করা হয়, যে বিয়ে করেছি অথচ তোমরা করোনি। তাই এই দুটো জিনিস আমার সবচেয়ে বড় ডাউটের খাতায় পড়লো, যে এক, তুমি সিঁদুর পরোনি কেন, হাতে শাঁখাপলা নেই কেন, আর সেকেন্ড হচ্ছে, না, ফ্যাশনের জন্য এখন অনেকেই পড়ে না শাঁখাপলা, আমাদের বাঙালি ঘরের বউরা। আমার শুধু বক্তব্য হচ্ছে, নতুন যেহেতু এখন বিয়ে হয়েছে সদ্য, তাহলে কেন কপালে সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নেই, আর সঙ্গে কেন রেজিস্ট্রি সার্টিফিকেট আমরা কেউ দেখতে পেলাম না। আশা করি এই জিনিসের জায়গাটা ক্লিয়ার হবে, মানুষের প্রশ্নের উত্তর অবশ্যই করে তারা দেবে। এমনি তো তাদের শর্টস এসে গেছে, নাচানাচি, টানাটানি সবই চলছে। তো চলো, দেখো, ওয়াইটি আমাদের একরকম রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চের কাঠপুতুল আমরাই হচ্ছি এরকম, যে আজকে ওয়াইটিতে দেখলাম সদ্য ডিভোর্সের এখন জাস্ট সাইন হতে বাকি, একটা সম্পর্ক এবার সম্পূর্ণরূপে বিচ্ছেদের কাঠগড়ায় দাঁড়িয়েছে। হয়তো এবার ছাড়াছাড়ির এটা সত্যিই হয়ে যাবে। দেখো, আমি এই কাগজে কলমের ছাড়াছাড়ির থেকেও মনে করি মনের ছাড়াছাড়ি, যেখানে মনের কোনো দিনও মিলই ছিল না, সেখানে কাগজ কলম আর কী করবে, মনের মিল ছিল না বলেই তো অত সহজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একজন উইদাউট ডিভোর্স আরেকজনকে বিয়ে করে নিতে পারে মন্দিরে, আর সেই বিয়ে করে নিয়ে সেই রীতিমতো সংসার করে তার বাড়িঘরে টাকা পয়সা খরচা করে বাড়িঘর হাঁকিয়ে দিতে পারে। এই রকম ধরনের কাজকর্ম আমরা ওয়াইটিতে এসেই দেখতে পাই। জগৎ ভাই মানে বেশ রঙ্গ তামাশার জায়গা, আর এরকম তামাশা যদি করার সুযোগ পায় মানুষ ছাড়বে না কেন। এবার ভাবছি আমাকেও একটা প্র্যাঙ্কে নামতে হবে, মিস্টার ঘোষের সাথে ডিভোর্স। এমনি চারিদিকে আমার ক্যারেক্টার নিয়ে যে ধরনের টানা হ্যাচড়া হয়, মানে আজকে আমার স্বামীর সাথে যদি আমার সংসারটা ভেঙে যায়, আমার মনে হয় কত মানুষ যে খুশি হবে তারা, আমি খালি সেটা আমি ভাবি। কিন্তু কপাল, সেগুলো তাদের বালি, তাদের আশায় এইভাবে ছাই পড়া হচ্ছে, ছাই থুতু জোজোর হিসু, বাজে কথা। তো যাই হোক, খুব সুন্দর ওরা পর্দা টাঙিয়েছে, যেখানটা ওরা ভিডিও করতে বসেছে একদম টান টান করে পর্দা টাঙিয়েছে। ঘরে কিছু নেই কিন্তু পর্দা কিন্তু খুব সুন্দর করে টাঙিয়ে দিয়েছে। জানি না কতটা সত্যতা আছে, এবার আস্তে আস্তে বেরোবে। ভাই, কন্ট্রোভার্সির লাইনে এসেছো, চাইছো কন্ট্রোভার্সি যাতে মানুষ চর্চা করুক, করে সেই জায়গায় মানে একটা ভিউজের মোটা অঙ্ক তোমরা জমাতে পারো, সেটারই একটা প্রচেষ্টা হতেও পারে। তো চলো, সবাই অবশ্যই সময়ের অপেক্ষা করব, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আর কত কী রঙ্গ দেখা যেতে পারে, তাই না? কিন্তু হ্যাঁ, এটাই বলবো যে যদি ইয়ার্কি ঠাট্টা হয়ে থাকে, বিয়েটা ইয়ার্কির জায়গা না। আর যদি সত্যি সত্যি বিয়ে থাকা করে থাকো, কেন এই জিনিসগুলোকে নিজের শরীরের মধ্যে অ্যাপ্লাই করো, বিয়ের যে চিহ্নগুলো সেইটুকু। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।